নুরুল কবির সেই সংবাদ প্রকাশ করতে দিচ্ছিলেন না। কোনোভাবে যখন একেবারে পারছেন না, এইটুকু করে বঙ্গবন্ধুর নামই তারা শুনতে পারেন না। সুমি খান, এই যে প্রকাশ্য এরকম করে আমরা মানে গণমাধ্যম মেটিকুলাস ডিজাইনের অংশ হয়ে যাচ্ছে, এর আগেও 5ই আগস্টের আগেও এই মেটিকুলাস ডিজাইন ছিল, দীর্ঘদিন ধরে ছিল, এবং যারা আজকে তীব্র প্রতিবাদ করছে তারাই সেই মেটিকুলাস প্রথম অংশে ছিল। এখন দ্বিতীয় অংশেও তাদেরকে আমরা দেখতে পাচ্ছি। তো কিন্তু তারা কি ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে যে যে ফ্রাঙ্কেনস্টাইন তারা তৈরি করেছেন সেটি তাদেরকে গিলে খাবে? ধন্যবাদ সুলতানা, একেবারে আপনি যথার্থ বললেন। কারণ কালসাপকে আপনি পুষবেন, সে কালসাপ আপনাকে ছোবল দেবে না, সে তো হয় না। বেহুলা লক্ষিন্দরের সেই শয্যাতেও কালসাপ কিন্তু দংশন করেছিল। তো সুতরাং তারা শেখ হাসিনাকে বিশ্বাস করতে পারেননি যে শেখ হাসিনা তাদেরকে নম্রতার সাথে, হ্যাঁ উনি অনেক সময় রুড ভয়েসে কথা বলেছেন, কিন্তু সেগুলো বলারও তো কারণ ছিল। তাকে তো তার পুরো পরিবারকে এক রাতে হত্যা করা হলো, তার বাবা যিনি দেশ দিয়েছেন এবং এই এই দেশের প্রতিষ্ঠাতা যিনি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং এই যে ধারাবাহিকতাতে সুলতানা আপনি যেটা বললেন, তারা ভীত কেন বলুন তো? কারণ হচ্ছে তাদের দ্বারা এই তিনজনের নাম যদি বলেন, আর তার সঙ্গে সঙ্গে যাদের নাম আপনি বলেছেন, আল জাজিরাতে গিয়ে বিকৃত ইতিহাস প্রচার করা এবং গিয়ে গাজাতে গিয়ে বাংলাদেশের পতাকা নিয়ে নাটক করা, এগুলো সাজে না। এগুলো এই ধরনের শহীদুলদের মতো তারা যারা বড় বড় বাণী দেন, তাদের যে সিন্ডিকেটের যে হঠকারিতা, বাংলাদেশের ওপর থেকে নিচে সবগুলো মানুষের কাছে প্রকাশ হয়ে গেছে। কেউ তাদেরকে নম করছে, সালাম সালাম করছে, সব জেনেও না জেনার ভান করে, জেনেও জানছে না মতো করে, বা কোনো কারণে তারা যে কৃতজ্ঞ হতে, আত্মঘাতী হতে, যাদের গৌরব, আত্মঘাতী হয়ে নিজের পরবর্তী প্রজন্মের কথা ভাবেন না, দেশের কথা ভাবেন না, একটি নিরাপত্তার এবং দেশের নিরাপত্তার কথা ভাবেন না, দেশের শিল্প বাণিজ্য, ভবিষ্যৎ, পাসপোর্টের যে মান, সবকিছু ধ্বংস করে নিজেদের বিশ্বের যে আজকে আপনি প্রবাসী, আমি উদ্বাস্তু, এরকম যারা বাইরে বাইরে আছেন, আমাদের অনেক সাংবাদিক ভাসমান যারা বাইরে আছেন, তারা আজকে কি পরিচয়ে, কোন পরিচয়ে আছে? আজকে ডেনমার্কে বাংলাদেশ এবং পাকিস্তানি ছাত্রদেরকে কোথায় নামিয়ে দিল, বের করে দিচ্ছে। ইউরোপের 9টি বিশ্ববিদ্যালয়ে পাকিস্তান এবং বাংলাদেশ, এটা সময় টেলিভিশনে নিউজ প্রচার করেছে, অনেকগুলো টিভিতে। তাহলে এই যে গণমাধ্যমের ভূমিকা তারা যথাযথভাবে দায়িত্ব পালন করেননি, সেই গণমাধ্যমে যারা কাজ করেছে তাদের অনেকের কাছে সেদিন আমাদের যে আমি আপনার লাইভে ছিলাম, আমাকে আপনি একরকম ঘুম থেকে উঠেই আপনার লাইভে এনেছিলেন, এবং সেদিন আপনার আর আমার যে রক্তক্ষরণ, যে বেদনা আমাদের সহকর্মীদের জন্য, তারা কি তাদের পরিবার ক্ষমা করবে না? তো যে ভীত তারা, তাদের ফ্রাঙ্কেনস্টাইন শুধু না, তাদের তৈরি ফ্রাঙ্কেনস্টাইন কেবল নয়, তাদের তো দায়বদ্ধতা, গণমাধ্যমের যে গণমাধ্যম তারা বাণিজ্যে পরিণত করেছে। একটা মানুষ বেঁচে থাকতে কত হাজার কোটি টাকা লাগে আমি জানি না, তারা হাজার হাজার কোটি টাকা নিয়ে যা করছেন। আজকে আপনার নুরুল কবিরের যে উনি নিউ এজের আপনার এডিটর ছিলেন, এক্সিকিউটিভ এডিটর ছিলেন তারিক হাসান, যে তারিক হাসানের বাবা কেম আসান ছিলেন, তার ডিকশনারি, সে ব্রিটিশ পিরিয়ড এত বড় ডিকশনারি এখনো নিউ এজে বোধহয় আছে, তিনি পুরোটা নিজেকে নিবেদিত করেছিলেন অকাল প্রয়াত। সেই পত্রিকাটা যারা তৈরি করেছে, যারা সেই পত্রিকার জন্য জীবন দিয়েছে, তাদের কারো তারা কি কখনো নিজেদেরকে বিক্রি করেছে? তারা কি পণ্যে পরিণত করেছে? সংবাদকে করেনি, কিন্তু নুরুল কবির পণ্যে পরিণত করেছেন। যখন সেই ওখানকার এক সহকর্মীর কাছে আমি শুনেছিলাম, যখন বিবিসি জরিপে সর্বশ্রেষ্ঠ বাঙালি হয়েছে বঙ্গবন্ধু, নুরুল কবির সেই সংবাদ প্রকাশ করতে দিচ্ছিলেন না। কোনোভাবে যখন একেবারে পারছেন না, এইটুকু করে বঙ্গবন্ধুর নামই তারা শুনতে পারেন না।
এতটা সত্যি আমি লজ্জিত হই ভাবতে যে বাংলাদেশকেই তারা ওন করেন না, সে বাংলাদেশে তারা কি সাংবাদিকদের লালন করবেন, কি সাংবাদিকতা তারা আগামীতে এগিয়ে নেবেন, যারা ধ্বংস করেছেন এক অর্থে। এবং এই কারণে তারা আজকে ভীত, কারণ তাদের বিবেক নেই, তারা বিবেকহীন, তারা জানে তারা কি কি সর্বনাশ করেছেন। আরেকটি তথ্য আমি বলি যে আমার সঙ্গে যিনি বক্তা আছে ডক্টর শামীম আহমেদ বলছিলেন ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টার, সেটা কিন্তু 5ই আগস্টেই কিন্তু 65,000 বই সহ পুড়িয়ে দেওয়া হয়েছে। তারা কি করছে জঙ্গিরা? সবার আগে লাইব্রেরি পোড়ায়, সবার আগে বুদ্ধিজীবীদের হত্যা করে, সবার আগে ব্লগারদের জবাই করে, সবার আগে সাংবাদিকদের। আমি একটু আগে আরেকটি শোতে আমার একটা শোতে আমি একজনকে অতিথি এনেছিলাম যিনি 71-এর রণাঙ্গনের যোদ্ধা ছিলেন, সাংবাদিক ছিলেন, ভারতীয় সাংবাদিক। এখন 47-এর পরে দেশ ছেড়েছিলেন তিনি, ময়মনসিংহের একজন সন্তান, কৃতি সন্তান। তিনি বলছিলেন যে ভারতের 13 জন সাংবাদিক 71 সালে মুক্তিযুদ্ধে নিহত হয়েছিলেন পাকিস্তানিদের হামলায়, পাকিস্তানের সেনার হামলায়। আমরা কজন সেটা জানি। এই যে এতগুলো মানুষের আত্মদান, আমরা সেটাকে কোথাও স্মৃতিস্তম্ভ নেই। কেন তাদের অবদান গোপন রাখা হয়েছে, যেখানে ইন্দোনেশিয়া, মালয়েশিয়াতে প্রতিটা মানুষের অবদান রাখে, কিন্তু এখানেই জঙ্গিরা সুযোগ পেয়েছে। ধন্যবাদ সুলতানা। শামীম আহমেদ, ধরেন এই এই মিডিয়া গোষ্ঠী, হ্যাঁ, বা এই তথাকথিত সুশীল গোষ্ঠী, হ্যাঁ, তাদের একটা জোট আছে দীর্ঘদিন ধরেই। 1/11-এর সময় থেকে আমরা তাদেরকে দেখেছি, তারা অগণতান্ত্রিক সরকারের প্রতি আস্থা প্রকাশ করেছেন। কবির অবশ্য 1/11-এর সময় সেনাবাহিনীর প্রতি খুব সমর্থক ছিলেন তা নয়, কিন্তু এই গোষ্ঠীটাকে আমরা মানে প্রথম ডেলি স্টার তো একদমই ওপেনলি 1/11-এর সরকারকে সমর্থন দিয়েছিলেন, অনেক বিতর্কিত করেছেন নিজেদেরকে। যাক, সেই আলোচনায় যেতে চাচ্ছি না। তারা কি মনে করছে এরকম প্রকাশ্য বিএনপিকে সমর্থন দিয়ে তারা নিজেদেরকে রক্ষা করতে পারবেন? 1 নাম্বার। 2 নাম্বার, এই যে তারা এই গোষ্ঠীটি, আমি জানি যে আমাদের সমাজে, আমাদের দেশে খুবই গুরুত্বপূর্ণ প্রভাবক হিসেবে কাজ করেন। তো তারা এই প্রভাবক গোষ্ঠীর সমর্থন নিয়ে বিএনপি কি সত্যি লাভবান হতে পারবে? দুটো পার্সপেক্টিভ। ধন্যবাদ সুলতানা রহমান আপা। আমি আপনার এই প্রসঙ্গে আসছি, একটা জিনিস একটু বলে নেই। আপনি আপনার বক্তব্যের শুরুতে নুরুল কবির বলছিলেন, নুরুল কবিরের সাক্ষাৎকারটির অনেক রেফারেন্স দিয়েছেন। সেখানে এক পর্যায়ে নুরুল কবির বলেছিলেন যে তিনি আওয়ামী লীগ এবং জামাতের মধ্যে একটা মিল দেখতে পাচ্ছেন, যে আওয়ামী লীগ সম্ভবত নির্বাচন করতে চাচ্ছে না, তাদের ছাড়া নির্বাচন হবে না, সো নির্বাচন হওয়ার দরকার নেই, এবং জামাত হচ্ছে নির্বাচন পেছানোর চেষ্টা করছেন। এই বক্তব্যটি আমার অত্যন্ত আপত্তিকর মনে হয়েছে। যে এবং এই বক্তব্যটি আমরা গত 15 মাস ধরে জামাতে ইসলামী এবং আওয়ামী লীগকে একত্র করার যে অপচেষ্টা, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপদেষ্টা এবং তার যে মাস্টার মাইন্ড আছে তাদের মধ্যে দেখেছি যে এই দুটোই, আপনি যখনই জামাত ইসলামকে ক্ষমা চাইতে বলবেন তখন তারা বলবে যে আওয়ামী লীগকেও ক্ষমা চাইতে হবে। আমার মনে হয় এটি একটা খুবই উদ্বেগজনক বিষয়, এবং আমাদের যে কোনো আলোচনাতেই কয়েকটি প্রসঙ্গ আনতে হবে। প্রথমত হচ্ছে জামাত এবং আওয়ামী লীগ এক করার যে চেষ্টা, একটা হচ্ছে বাংলাদেশ সৃষ্টি করার নেতৃত্ব দানকারী রাজনৈতিক দল, আরেকটা দল হচ্ছে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার বিপক্ষে অবস্থান নিয়েছিল। এখানে একটা তথ্য আমি সবসময় দিই, আপনি 1970 সালে যে জাতীয় নির্বাচন হয়েছিল পাকিস্তানে, সেখানে যদি দেখেন, এখানে আমাদের তখনকার পূর্ব পাকিস্তান এবং বাংলাদেশে 74% চেয়ে কিছু বেশি মানুষ আওয়ামী লীগকে ভোট দিয়েছিল। প্রায় 25% মানুষ কিন্তু আওয়ামী লীগকে 1970 সালে ভোট দেয় নাই, তারা পাকিস্তান পিপলস পার্টি, ন্যাপ এবং অন্য দলকে ভোট দিয়েছিল। এবং 70 সালের ভোটটা আমরা খুব পরিষ্কারভাবে জানি যে স্বাধিকারের ভোট, যে বাংলাদেশ স্বাধীন হবে নাকি হবে না সেই বিষয়ে একটা সিদ্ধান্ত গ্রহণের নির্বাচন ছিল। এই যে 1970 সালে 25% মানুষ আওয়ামী লীগকে ভোট দেয়নি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ভোট দেয়নি, তারাই 71 সালে আমাদের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে, এবং তারাই ফুলে ফেপে বেড়ে আজকের পর্যায়ে এসছে। এখন সেই দলকে এবং আওয়ামী লীগকে যদি আপনি এক করার চেষ্টা করেন এটি বলে যে আওয়ামী লীগও নির্বাচন পিছিয়ে দিতে যাচ্ছে এবং জামাতও নির্বাচন পিছিয়ে দিতে চাচ্ছে, সেটাকে আমি অত্যন্ত আপত্তিকর মনে করি। এবং বিশেষত নুরুল কবিরের মতো একজন সম্পাদক, যিনি মোটামুটি একটা মধ্যপন্থা অবলম্বন করার চেষ্টা করেন বা দেখানোর চেষ্টা করেন, যিনি প্রথম আলো ডেইলি স্টারে আগুন লাগার পরে সেখানে যে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন, তারপরে যখন তিনি এই বক্তব্যটি দেন সেটা অত্যন্ত আপত্তিকর। আওয়ামী লীগ এবং জামাতের নির্বাচন পেছানোর
মধ্যে আমি কোনো মিল পাই না। এবং আমি এই কথাটা বারবার বলবো যে কোনো আলোচনা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে যে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে আমরা বিএনপিকে সরিয়ে জামাতকে আনতে যাচ্ছে কিনা। আমি যেটি প্রথমে বলে নিতে চাই যে এদের দুজনের মধ্যে যেই আসুক সেটি বাংলাদেশের জন্য খবর নয়। এটা হচ্ছে প্রথম কথা। কারণ বাংলাদেশের মানুষ, আমি আরেকটা লেখায় লিখেছি, হয়তো ২০২৪ সালের জুলাই মাসে আওয়ামী লীগের যে জনপ্রিয়তা ছিল, আমি মনে করি এখন সেই জনপ্রিয়তা তার চেয়ে ২০% বেশি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনের পরে আওয়ামী লীগ এত জনপ্রিয় কখনো ছিল না। সো আপনি সবচেয়ে জনপ্রিয় দলটিকে বাদ দিয়ে অন্যদেরকে নিয়ে নির্বাচন করে বাংলাদেশকে সামনের দিকে এগোনোর যে চেষ্টা করবেন, এই ধরনের প্রোপাগান্ডা যদি চালান এবং দুটি দলকে যদি একসাথে তুলনা করেন, এর বিচার করতে হবে, ওর বিচার করতে হবে, সেটি আমাদেরকে প্রতিবাদ জানাতে হবে। দ্বিতীয় পয়েন্ট আমি একটু বলি, আপনারা দুজনেই সাংবাদিকতা করেছেন, আপনারা জানবেন। নোয়াম চমস্কির একটা বই আছে, ম্যানুফ্যাকচারিং কনসেন্ট, দ্য পলিটিক্যাল ইকোনমি অফ দ্য মাস মিডিয়া। এইটি নিয়ে টরন্টোতে আমার বক্তব্য দেওয়ার সুযোগ হয়েছে, এটা কিভাবে কাজ করে। না, আমি এখন এটা পরিষ্কার দেখতে পাচ্ছি এটা কিভাবে কাজ করে। আপনি দেখেন, আস্তে আস্তে আমাদের সমস্ত আলোচনা থেকে আমরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি, মুক্তিযোদ্ধা, যারা আসল বুদ্ধিজীবী, যারা আওয়ামী লীগ করেন, তাদেরকে বাদ দিয়ে দিচ্ছি। আমাদেরকে এমনভাবে বোঝানো হচ্ছে যে সামনের দিনে এমন একটি বাংলাদেশ সম্ভব যেখানে হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি, হেফাজত, ইনকিলাব মঞ্চ থাকবে। এটি সম্ভব না। বাংলাদেশ যদি বাংলাদেশ হিসেবে এক্সিস্ট করতে চায়, সেখানে আওয়ামী লীগকে লাগবে। এই আলোচনাটা আমাদেরকে বারবার করতে হবে যে আমরা এখন যে আলোচনা করছি, বিএনপি এবং জামাতের মধ্যে কে আসবে, সে আলোচনা আমরা অবশ্যই করব। বিএনপি আর জামাতের মধ্যে পার্থক্য আছে, কিন্তু আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ সার্ভাইভ করবে না। এটি না হলে আমরা খুব খুশি হতাম। ২০২৪ সালের ৫ই আগস্ট যখন আওয়ামী লীগের সরকার থেকে চলে যেতে হলো, আমরা সবসময় শুনে এসেছি যে আওয়ামী লীগ মুক্তিযুদ্ধকে ধারণ করে, মুক্তিযুদ্ধকে জোর করে তাদের নিজেদের মধ্যে রেখেছে, বঙ্গবন্ধুকে তারা আঁকড়ে ধরেছে। আমরা খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছিলাম যে ৮ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতা নিলেন, সম্ভবত এইবার মুক্তিযুদ্ধটা আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পাবে। বিএনপি এবং অন্যান্য জাতীয় পার্টি, অন্যান্য প্রগতিশীল দলগুলো মুক্তিযুদ্ধকে ওন করবে। ডক্টর মোহাম্মদ ইউনূস বঙ্গবন্ধুকে জাতির জনক হিসেবে ঘোষণা করবেন। সুতরাং আওয়ামী লীগের রাহুমুক্ত হয়ে মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধু সবার হবেন। সেটি তো হলো না। তারা তো নিতে পারলেন না। যে অভিযোগ তারা আমাদের নামে গত ১৫-২০ বছর ধরে করে আসছেন, আমরা আঁকড়ে আছি। ৫ই আগস্টের পরে পরিষ্কার হয়ে গেল আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধানকে সুরক্ষা করার কেউ নাই।